আমরা আগের দিনে করেছিলাম কি না, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের সাদৃশ্যগুলো পর্যন্ত আমরা দেখেছিলাম, তাই তো? গলবিলীয় ফুল গাছ হাঁস দেখা গিয়েছিল, তারপর দেখা গিয়েছিল ল্যাজ সদৃশ গঠন, মাইটোপেশির উপস্থিতি, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটে যে জার্ম স্তর, এগুলো সব দেখা গিয়েছিল, তাই তো? মানে ভ্রূণ দশায় মাছ, উভয়চর, সরীসৃপ, স্তন্যপায়ী, পাখি প্রত্যেকেরই ভ্রূণের এই ধরনের সদৃশ গঠনগুলো দেখা গেছে। এখন প্রত্যেকেরই ভ্রূণে যেহেতু এই ধরনের সদৃশ গঠনগুলো দেখা গেছে, তাহলে এদের থেকে একটা নিশ্চয়ই মিল আছে, এদের পরস্পরের মধ্যে কোথাও না কোথাও একটা মিল আছে। তো সেই মিলগুলোকে দেখে বিজ্ঞানী ভন ডেয়ার, তাই তো, বিজ্ঞানী ভন বেয়ার একটা কিছু সূত্র প্রণয়ন করেন, এবং সেই ভন বেয়ারের সূত্রের উপর নির্ভর করে বা সূত্রগুলোকে আরো ভালো করে পর্যবেক্ষণ করে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল একটা সূত্র দিয়েছিলেন, যে সূত্রটার নাম কি বায়োজেনেটিক সূত্র, বা যেটাকে আমরা বলে থাকি কি রিক্যাপিচুলেশন থিওরি। আর্নেস্ট হেকেল একটা সূত্র দেয়, সেই সূত্রটাকে কি সূত্র বলছে, সেটা বলছে যে বায়োজেনেটিক সূত্র। বায়োজেনেটিক সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র। এই বায়োজেনেটিক সূত্রের মূল বিষয় যদি আমরা বলি, মানে সংক্ষেপে যদি আমি বায়োজেনেটিক সূত্রটাই কি মূল ভিত্তি বিষয় কি বলছে না, সেখানে বলছে যে ব্যক্তিজনই জাতিজনির পুনরাবৃত্তি করে। পুনরাবৃত্তি ঘটায়, ঠিক আছে? ব্যক্তিজনই জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়, এটা হচ্ছে তার মূল বক্তব্য। মানে জিনিসটা কি, মানে যখন ক্রমশ বিবর্তন হচ্ছে মাছ থেকে, যখন মনে কর মাছ থেকে আমাদের কারা আসছে, উভয়চর, তাই তো? তো মাছ থেকে উভয়চর আসার সময় মাছের ভ্রূণের যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো প্রাথমিক দশায়, উভয়চরের প্রাথমিক দশায় প্রকাশ পাচ্ছে। আবার উভয়চর থেকে যখন আমাদের সরীসৃপ তৈরি হচ্ছে, সেই সরীসৃপের ভ্রূণেও উভয়চরের কিছু কিছু বৈশিষ্ট্য আসছে। মাছের বৈশিষ্ট্য উভয়চরে আসছে, উভয়চরের বৈশিষ্ট্য সরীসৃপে আসছে। তাহলে দেখ, প্রত্যেকটা ব্যক্তিজনিতে, মানে প্রত্যেকটা জীবে তার আগের যেটা থেকে এসেছে, আগের যে পূর্বপুরুষ বলতে পারিস, যেখান থেকে বিবর্তনের মাধ্যমে এই প্রাণীটা এসেছে, তার বৈশিষ্ট্যগুলোকে নিজের শরীরে কিছুটা কিছুটা করে রেখেছে। সরীসৃপ থেকে কারা আসছে, সরীসৃপ থেকে আসছে আমাদের পাখি। প্রাকৃতের ভ্রূণেও দেখা যাচ্ছে যে সরীসৃপের কিছু কিছু মানে যে বৈশিষ্ট্য, ভ্রূণের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেই বৈশিষ্ট্যগুলো কিছু না কিছু করে আছে। তারপরে সর্বশেষ আমাদের আসছে কে, আমাদের বলতে পারি স্তন্যপায়ী। তো এই স্তন্যপায়ীরও প্রাণীর যখন ভ্রূণের বিকাশ ঘটছে, সেই ভ্রূণের মধ্যে ওই পাখির ভ্রূণেরও কিছু গঠন সাদৃশ্য আছে, কিন্তু পরবর্তীকালে এই যখন ভ্রূণটা আরেকটু বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকের থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু প্রাথমিক দশায় প্রত্যেকেই পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে নিয়ে চলছে। তাহলে ওরাই বলছে যে প্রত্যেকেই ব্যক্তিজনই জাতিজনির পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গলবিলীয় ফুলকা খাঁজ প্রত্যেকেরই দেখা যাচ্ছে। তার মানে কি, আমরা এখান থেকে কি বলতে চাইছি, আমরা এখান থেকে বলতে চাইছি যে উভয়চর কাদের থেকে সৃষ্টি হয়েছে, মাছের পরে এসছে উভয়চর, উভয়চরের পরে এসছে সরীসৃপ, সরীসৃপের পরে এসছে পাখি, পাখির পরে তারপরে এসছে কে, স্তন্যপায়ী। তাহলে প্রত্যেকটা ব্যক্তিজনই তার জাতিজনির পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এরপরে আমরা যেটা জানবো, অভিযোজন। অভিযোজন কি বলছে, দেখ বলছে যে কোনো একটা জীব কোনো পরিবেশে থাকার জন্য সেই জীব সেই পরিবেশকে নিজের মতন করে মানিয়ে নেয়, তাই তো? এবং মানিয়ে নিতে হয়, যদি না মানিয়ে নিতে পারে জীবটা কিন্তু পরিবেশ থেকে নষ্ট হয়ে যাবে। সেই মানিয়ে নেওয়াটাকে আমরা এখানে বলে থাকছি অভিযোজন। তো এইখান থেকে আমরা দুটো সংজ্ঞা আসবে, একটা হচ্ছে আচরণ আর একটা হচ্ছে অভিযোজনের সংজ্ঞা। তাহলে আমরা আচরণ বলতে কি বলবো, সংক্ষেপে যদি আমরা বলি যে আচরণ কি, তো আচরণ হচ্ছে জীব যা করে, জীব যা করে তাই হলো কি তার আচরণ। সেটা পরিবেশের উপর নির্ভর করেও করতে পারে, অথবা অন্য কোনো জীবকে অনুকরণ করেও করতে পারে। একটা জীব যা কিছু করে থাকে সেটাই হলো কি তার আচার আচরণ। গরমের বললাম, শীত পড়েছে, আমরা গরমের পোশাক পরছি, এটা একটা আচরণ। তারপর তো ধর গরম পড়েছে, আমরা হালকা পোশাক পরছি, এটাও আমাদের একটা আচরণ, তাই তো? তাহলে জীব তার জীবন দশায় বা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যা কিছু করে থাকে সেটাই কি আচরণ। অভিযোজন যদি বলি, অভিযোজন বলতে কি বোঝায়, পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে
জীবের গঠনগত ও অঙ্গ সংস্থান অঙ্গসংস্থানগত পরিবর্তন, ঠিক আছে, যা জীবকে ওই পরিবর্তিত পরিবেশে বাঁচিয়ে রাখে। যেমন দেখ, যদি আমরা বলি, ধর গ্রীষ্মপ্রধান দেশ আর শীতপ্রধান দেশ যদি বলি, তো দেখ গ্রীষ্মপ্রধান দেশের একটা যদি আমি কুকুর তুলি আর শীতপ্রধান দেশের যদি আমরা কুকুরের সঙ্গে আলোচনা করি, মানে যদি ওদের দুজনের গঠনগত বৈচিত্র্য যদি আলোচনা করি, কি দেখবো, দেখ গ্রীষ্মপ্রধান দেশের কুকুরের গায়ের লোম যেটা আছে সেটা খুবই খুবই অল্প পরিমাণ থাকবে, ছোট ছোট হবে, অল্প পরিমাণ নয়, ছোট ছোট হবে। কিন্তু একটা শীতপ্রধান দেশের কুকুরের গায়ে কি হবে, যে বড় বড় লোম হবে। কারণ দেখ পরিবেশ আলাদা, আমাদের গ্রীষ্মপ্রধান দেশের পরিবেশ কি গরম, আর শীতপ্রধান দেশের পরিবেশ কি ঠান্ডা। তো এই পরিবেশের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন নিয়ে জীবের গঠনগত এবং অঙ্গসংস্থানগত পরিবর্তন। তাহলে জীবের কি পরিবর্তন হয়েছে, একজনের ছোট লোম আছে আর একজনের বড় লোম আছে, এটা একটা পরিবর্তন। প্রজাতি একই কুকুর, এবারে দেখো সেই পরিবর্তন করে হয়েছে বলেই সেই পরিবর্তিত পরিবেশের জীব কিন্তু বেঁচে আছে। তুই এখন করবি কি, একটা গ্রীষ্মপ্রধান দেশের কুকুরকে যদি একটা শীতপ্রধান দেশে রেখে আসিস, আর একটা শীতপ্রধান দেশের কুকুরকে যদি এই গ্রীষ্মপ্রধান দেশে নিয়ে আসিস, বাঁচবে না তো, কারণ সে সেই পরিবেশে অভিযোজিত নয়, তাই সে মারা যাবে। তাহলে ওটাই দেখো, পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজে মানিয়ে নিয়ে জীবের গঠনগত এবং অঙ্গসংস্থানগত পরিবর্তন যা জীবকে ওই পরিবর্তিত পরিবেশে বাঁচিয়ে রাখে, যেটাকে আমরা বলে থাকবো কি অভিযোজন বলে থাকবো। অভিযোজনের যদি আমি প্রকারভেদ বলি, 1 নম্বর প্রকারভেদ যদি আমি বলি, প্রথম প্রকারভেদ হচ্ছে আমাদের অঙ্গ সংস্থানগত অভিযোজন। এক হচ্ছে কি অঙ্গ সংস্থানগত অভিযোজন। 2 নম্বর যদি বলি, 2 নম্বর হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় অভিযোজন। আর 3 নম্বর যদি বলি সেটা হচ্ছে আচরণগত অভিযোজন, ঠিক আছে। এবার দেখো অঙ্গ সংস্থানগত অভিযোজন কি, অঙ্গ সংস্থানগত অভিযোজনের মধ্যে আমরা কার কার অভিযোজন পড়বো, অঙ্গ সংস্থানগত অভিযোজনের মধ্যে আমরা পড়বো ক্যাকটাসের অভিযোজন পড়বো, আমরা পড়বো রুই মাছের পটকার অভিযোজন পড়বো, আমরা পড়বো পায়রার বায়ুতলের অভিযোজন পড়বো। তো আমরা ফার্স্ট আলোচনা করবো, দেখো ক্যাকটাসের অভিযোজন। ক্যাকটাস অঙ্গ সংস্থানগত অভিযোজনের ফার্স্ট পড়া আমাদের ক্যাকটাসের অভিযোজন। ক্যাকটাস কোন অঞ্চলে জন্মায়, ক্যাকটাস হচ্ছে আমাদের মরু অঞ্চলে জন্মায়, সেই মরুভূমি অঞ্চলে জন্মায় আমাদের এই ক্যাকটাস। এখন বল মরুভূমি অঞ্চলে যদি পরিবেশ বলিস, আমাদের মতো এত বৃষ্টি হয় কি, হয় না, এখানে জলের অভাব প্রচুর, তাই তো। জলের অভাব হওয়ার জন্য তাহলে দেখো ক্যাকটাসকে যখনই দেখো সেই মরু অঞ্চলে জন্মগ্রহণ করলো, তাহলে ক্যাকটাসকে কি পরিবর্তন করতে হবে, এক, তাকে জল সংগ্রহ করতে হবে মাটির অনেক গভীরে গিয়ে, আর 2, যে জলটা সংগ্রহ করলো সেই জলটা যেন তার শরীর থেকে বেরিয়ে না যায়, মানে অর্থাৎ বাষ্পমোচন যেন না হয়, সেই পরিবর্তন করতে হবে, তাই তো। পরিবর্তিত পরিবেশকে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে তাকে বেঁচে থাকতে হবে, তাহলে তাকে এই দুটো সে পরিবর্তন করবে। এই দুটোই মূল কনসেপ্ট তো নাকি, তাহলে তার মূলতন্ত্র অনেকটা সুগঠিত। দ্বিতীয়ত এর পাতা যদি বলি, এর পাতা কিসে রূপান্তর হয়ে গেছে, কাঁটায় রূপান্তর হয়ে গেছে, যাতে বাষ্পমোচন না হয়ে যায়। আর একটা ওই কাঁটা কি সাহায্য করে, ওই কাঁটাটা আরেকটা সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে থাকে, মানে অন্য কোনো প্রাণী যেন সেই ক্যাকটাসকে যেন খাদ্য হিসেবে গ্রহণ না করে ফেলে। তাহলে এই দুটো হলো কি আমাদের ক্যাকটাসের অভিযোজন। দ্বিতীয় আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রুই মাছের পটকা, মানে অঙ্গ সংস্থানগত অভিযোজনের মধ্যে দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা কি রুই মাছের পটকার অভিযোজন। তো রুই মাছের পটকার অভিযোজন নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে। পটকা দেখতে দেখো এরকমটা দেখতে, মানে এরকম এইদিকে একটা এরকম থাকে, আর তারপরে এরকম পিছন দিকে এরকম একটা সরু মতন এরকম থাকে, তাই তো। পটকা এরকম মতন দেখতে, তো মাছ কাটলে যেটা বেরিয়ে আসে, অনেকে আবার পা দিয়ে এরকম ফটাস ফটাস করে ফাটবে, তাই তো। একটু সাদা কালারের মতন দেখতে হয় পটকাটা। তো এই দেখো এই পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, এক হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ আর 2 হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। এবং এই পটকা রুই মাছকে কি সাহায্য করে, পটকা রুই মাছকে সাহায্য করে জলের উপরে ভাসতে এবং ডুবতে সাহায্য করে। তো কিভাবে সাহায্য করে দেখো, যখন পটকার এখানে দুটো গ্রন্থির নাম জানতে হবে, পটকার অগ্রপ্রকোষ্ঠে থাকে একটা গ্রন্থি এবং পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে একটা গ্রন্থি। পটকার অগ্রপ্রকোষ্ঠে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে রেড গ্রন্থি,
আর পশ্চাৎ প্রকোষ্ঠে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে রেটি মিরাবিলি। অনেক বই রেটি মিরাবিলিয়াও বলে আছে, রেটিয়া মিরাবিলিয়া বলে এরকম কিছু নাম লেখা আছে, অনেক বই রেটি মিরাবিলিও বলেও নাম লেখা আছে। তো রেটিয়া মিরাবিলি বা রেটিয়া মিরাবিলিয়া এরকম পশ্চাৎ প্রকোষ্ঠে এরকম একটা গ্রন্থি আছে। তো এই গ্রন্থিগুলো কি করে দেখ, যে যখন মাছ উপরের দিকে ভাসতে চাইছে তখন এই রেড গ্রন্থি কি করবে, গ্যাস উৎপন্ন করবে। এখন গ্যাস উৎপন্ন করলে এই পটকা পুরো গ্যাসে ভর্তি হয়ে যাবে, অগ্রপৃষ্ঠ গ্যাসে ভর্তি হয়ে যাবে। অগ্রপৃষ্ঠ যখনই দেখ গ্যাসে ভর্তি হবে তখন কিছু হালকা হবে, তো হালকা হলে কি হবে, ওপরে ভেসে উঠবে। এবার ডুবতে চাইছে, পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলি, সে কি করবে, ওই যে উৎপন্ন গ্যাসটাকে শোষণ করে নেবে। তাহলে উৎপন্ন গ্যাসটাকে শোষণ করা মানে এর যা সমস্ত গ্যাস ছিল কি হলো, শোষণ এলো, ফলে তার দেহের যে আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেলে কি হবে, নিচে নেমে যাবে। তুইও যখন যদি পুকুরে স্নান করিস দেখবি যে যখন দম দম নিয়ে যখন ডুববি দেখবি যে ভেসে থাকছিস, দম যখনই ছেড়ে দিবি তখন দেখবি যে ডুবে যাচ্ছিস। যাচ্ছিস তো, দেখেছিস কোনোদিন পুকুরে স্নান করে? পুকুরে স্নান করার সময় এবার দেখবি, কারণ আমরা যখন দম নিয়েছি তখন ফুসফুসে বায়ু পূর্ণ হয়ে আছে, ফলে কি হচ্ছে, আমাদের শরীর হালকা হয়ে আছে, ফলে তুই ভেসে থাকবি। এবার তুই যখনই দমটা ছেড়ে দিবি, ফুসফুস থেকে যখন বায়ু বেরিয়ে গেল, তো দেহের ওজন বাড়লো, তুই ডুবে যাবি। তো ঠিক সেম জিনিসটা আমাদের এই পটকা কাজ করে থাকে। তাহলে এটা একটা পটকার অভিযোজন, রুই মাছের পটকার অভিযোজন এটাই খুব ইম্পর্টেন্ট। এইগুলো ক্যাকটাসের অভিযোজন, পটকার অভিযোজন পরীক্ষায় পড়ে, 2 নাম্বার 3 নাম্বারের পরীক্ষায় পড়ে রাখবি। আচ্ছা, লাস্ট আমরা যেটা পড়বো অঙ্গ সংস্থানগত অভিযোজনের লাস্ট আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে আমাদের পায়রার বায়ুথলি। পায়রার বায়ুথলির কি অভিযোজন, দেখো দেখো পায়রার তো ফুসফুস তো আছে, সেই ফুসফুসের পাশে আবার এইরকম ধরনের অনেকগুলো থলি দেখতে পাওয়া যায়। কটা থলি দেখতে পাওয়া যায় রে, এরকম 9খানা থলি দেখতে পাওয়া যায়। এইগুলো কি কাজ করে দেখ, বায়ু থলি নামেই আমরা জানতে পারছি, তার মানে কি এই থলিগুলোতে কি থাকবে, জল থাকবে, ভুল, বায়ু থাকবে, তাই তো। তো বায়ুথলি বলেছে এমনি নাম, কারণ কি তাতে বায়ু আছে। তো দেখ যখনই আমি এইসবে বললাম, দেখ যখনই কোনো থলির ভিতরে সে বায়ু প্রবেশ করবে তার মানে কি করবে, বায়ু কি করবে, তার দেহকে হালকা করবে, তাই তো। বায়ুতে যখনই থলিগুলো পূর্ণ হবে তার বায়ু শরীরকে হালকা করবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ দেখ, যখন পায়রা অনেক ওপরে ওঠে তাহলে তার সেই অনেক ওপরে ওঠার জন্য তার অনেক শক্তি দরকার। এখন অনেক শক্তি উৎপন্ন করার জন্য কি অক্সিজেন দরকার। তো পায়রারও শক্তি উৎপন্ন করার জন্য তাহলে সেই এক্সেস শক্তি পাওয়ার জন্য তার কি দরকার, ও বেশি অক্সিজেন দরকার। সেই বেশি অক্সিজেন সরবরাহ দেয় এই বায়ুতলিতে থাকা অক্সিজেন। ফুসফুস তো কিছু অক্সিজেন নিচ্ছে, প্লাস এই বায়ুথলিতে যে বায়ুটা আছে সেও অক্সিজেন সরবরাহ করে, তাহলে এই শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে দেহকে হালকা করলো, প্লাস কি করলো, এক্সট্রা অক্সিজেন তাকে দিল। তাহলে এই হলো কি পায়রার বায়ুথলির গুরুত্ব। এরপরে আমরা যেটা পড়বো দেখো সেটা কি, শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে আমরা কার কার অভিযোজন পড়বো বললাম, শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে আমরা প্রথম যার নাম পড়বো সেটা কি, সেটা হচ্ছে সুন্দরী গাছের অভিযোজন, তাই তো। দেখো সুন্দরী গাছের কি অভিযোজন হবে, তো সুন্দরী গাছ তো এখানে ওখানে হয় না, সুন্দরী গাছ কোথায় হয়, সমুদ্র উপকূলবর্তী এলাকায়, যেখানে নোনা জলের মানে লবণাক্তের পরিমাণ প্রচন্ড বেশি। এখন সেখানে এতটাই পরিমাণ লবণ আছে যে যেখানে সাধারণ কোনো উদ্ভিদকে তুই লাগাবি হতে পারবে না, হবে না, মারা যাবে। সুন্দরী গাছের কাছে তাহলে দেখো ওই পরিবেশে তাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে নিজের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করেছে দেখো, প্রথম বলেছে দেখো আমরা পড়বো যে সুন্দরী গাছের লবণ সহনের জন্য যে অভিযোজন, ফার্স্ট তার শরীরে দেখা যাবে কি, তার পাতায় দেখা যাবে লবণ গ্রন্থি। সে অতিরিক্ত লবণকে কি করবে, অতিরিক্ত লবণকে ওই লবণ গ্রন্থিতে জমা করে রাখবে, শরীরে অতিরিক্ত লবণ ওই গ্রন্থিতে জমা করে রাখবে, এবং সময় এলে ওই পাতা ঝরিয়ে দেবে। পাতা ঝরিয়ে দেওয়া মানে কি, তার সঙ্গে ওই লবণও এক্সেস লবণটা চলে যাওয়া। মূলের অভিযোজনের মধ্যে আমরা কি দেখতে পাবো, দেখো মূলের অভিযোজনের মধ্যে আমরা এখানে পাবো শ্বাসমূল পাবো, সুন্দরী গাছে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। সেই শ্বাসমূলের কি কাজ দেখো, শ্বাসমূলের কাজ হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নেওয়া। কারণ কি, কারণ দেখো ওই যে কর্দমাক্ত যে জল, কর্দমাক্ত যে এলাকা, সেই এলাকায় কি হচ্ছে, মাটিতে অক্সিজেনের পরিমাণ কম, গাছের অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা কোথা থেকে নেবে, ওই শ্বাসবায়ু থেকে নেবে। আরো একটা কাজ করে দেখো, যখন বৃষ্টিপাত হয় এই মিষ্টি জলটা ওই শ্বাসমূল থেকে সংগ্রহ করে নেয় উদ্ভিদ। কারণ মাটিতে জলটা কি হয়েছে, লবণাক্ত জল, সেই লবণাক্ত জল সংগ্রহ করার থেকে যখনই বৃষ্টি হয় তখনই কি হয়, ওই সুন্দরী গাছ ওই জলটাকে ওই মূলের সাহায্যে গ্রহণ করে নেয়, শ্বাসমূলের সঙ্গে গ্রহণ করে নেয়, ফলে মিষ্টি জল পেয়ে গেল অনেকটাই। আর একটা দেখো কাণ্ডের অভিযোজন বলি, কাণ্ডেতেও আমাদের লবণ গ্রন্থি আছে সুন্দরী গাছের, এবং সেই কাণ্ডের লবণ গ্রন্থি থেকে লবণ সঞ্চয় করে রাখে এবং বিষক্রিয়ার হাত থেকে যা গাছকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল আমাদের সুন্দরী গাছের মূলের অভিযোজন, কাণ্ডের অভিযোজন এবং পাতার অভিযোজন। ভালো করে পড়বে, এগুলোতে কিন্তু প্রশ্ন হবে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো, শারীরবৃত্তীয় অভিযোজনের মধ্যে আর একজনের আমাদের আছে উট, যাকে বলা হয় মরুভূমির জাহাজ বলা হয়, তাই তো? মরুভূমির জাহাজ বলা হয়। উটের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে পরিবর্তন, যেমন দেখ আমাদের শরীরের তাপমাত্রা কি বাইরের তাপমাত্রার সঙ্গে পরিবর্তন হয় কি? হয় না। আমাদের শরীরের একটা নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু আছে, যেটা আমরা যদি বলি 37°C। এখন বাইরের টেম্পারেচার যদি বড় হয় বা মানে বেশি হয় বা কমে যায়, এই টেম্পারেচার কিন্তু বেশি হয় না। যদি এই টেম্পারেচার বেড়ে যায় তখনই আমাদের কি জ্বর হয়। কিন্তু উটের ক্ষেত্রে কি হয়? উটের ক্ষেত্রে এই বাইরের পরিবেশের তাপমাত্রার সঙ্গে ওদের শরীরের তাপমাত্রা কিন্তু ওঠানামা করে। এখন যখনই এইরকম তাপমাত্রা ওঠানামা করবে, ফলে তার শরীরে তো ঘাম উৎপন্ন হবে না। তাই বলছে, দেখো বলছে যে 49°C তাপমাত্রাতেও উটের কোনো কি হয় না, ঘাম হয় না। দ্বিতীয় কি বলছে দেখো, বলছে যে এদের নিঃশ্বাস ত্যাগের সময়, মানে যখন নিঃশ্বাস ত্যাগ করে, সেই নিঃশ্বাস ত্যাগের সময় যে জলীয় বাষ্পটা বেরিয়ে যায়, কারণ আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি কি জলীয় বাষ্প বেরোয়, কখন আমরা দেখতে পাই? শীতকালে আমরা দেখতে পাই। শীতকালে এই যে করবি দেখো ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে মানে এখানে জলীয় বাষ্প বেরোচ্ছে। এখন এই যে জলীয় বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, উটের ক্ষেত্রে যদি এই জলটাও বেরিয়ে যায়, তার ক্ষেত্রে বিন্দু বিন্দু জলটাও অনেকটাই প্রয়োজনীয়। মরুভূমির ক্ষেত্রে 1 ফোঁটা জলের দামও সেখানে অনেক। তো সেই 1 ফোঁটা জলও যদি সে মানে সংগ্রহ করে রাখতে পারে, তার কাছে কিন্তু অনেকটাই হবে। তো সে কি করে দেখো, যখন নিঃশ্বাস ত্যাগের সময় যখন ওই জলীয় বাষ্পটা বেরিয়ে যাচ্ছে তার শরীর থেকে, সেটাও কি হয়, ওই নাকে একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা ওই জলটাকে শুষে নেয়, শুষে নিয়ে আবার শরীরে পাঠিয়ে দেয়। 3 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, দেখো উটের যে কুঁজ আছে, সেই কুঁজে ফ্যাটের জারণ ঘটিয়ে জল উৎপন্ন করে। ওতে জল সংগ্রহ নেই, ওতে ফ্যাট সঞ্চিত আছে। যখন প্রয়োজনের সময়ে ওই ফ্যাট কি হয়, জারিত হয়ে জল উৎপন্ন করে, ফলে দেহে জলের চাহিদা মেটায়। উট একেবারে প্রায় 36 লিটার পর্যন্ত জল পান করতে পারে এবং পাকস্থলীতে জমিয়ে রাখতে সক্ষম। আর একটা ইম্পর্টেন্ট, উটের আরবিসির অভিযোজন। উটের শরীরে উটের আরবিসির অভিযোজন খুব ইম্পর্টেন্ট। দীর্ঘদিন জল না পান করার পরে যখন একসঙ্গে অধিক পরিমাণ জল পান করে ফেলে, তখন কি হয়, আরবিসিতে অতিরিক্ত জল প্রবেশ করে গিয়ে ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু উটের আরবিসি প্রায় 240% বৃদ্ধি পেতে পারে। ধরো জল না হয়ে হয়ে আরবিসি এরকম চুপসে একদম হয়ে গেছে, যখনই জল পেলো আরবিসি তো ফুলে উঠবে। এখন এই যে এই এক্সপ্যান্ডটা কত, 240%, মানে দ্বিগুণেরও বেশি এরকম এক্সপ্যান্ড হতে পারে। উটের আরবিসির আকৃতি কিরকম? উটের আরবিসির আকৃতি হচ্ছে ডিম্বাকার। আরবিসির আকৃতি কিরকম? হ্যাঁ, দ্বিঅবতল, গোলাকার দ্বিঅবতল। কিন্তু উটের আরবিসির আকৃতি বলছে কি, ডিম্বাকার। এবং বলছে দেখো জলহীন অবস্থাতেও সরু রক্তজালকের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। তাহলে এই ছিল উটের আরবিসির কিছু অভিযোজন। এরপরে আমরা যেটা জানবো, শারীরবৃত্তীয় অভিযোজনের পরে আমরা লাস্ট যে অভিযোজনটা জানবো, সেটা কি, সেটা হচ্ছে আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজনের মধ্যে কার পড়বো আমরা প্রথমে? শিম্পাঞ্জি। শিম্পাঞ্জির উই পোকার শিকার, তাই তো? উই পোকার শিকার। দেখো শিম্পাঞ্জি যখনই কোন একটা উই পোকার ঢিবি দেখবে, উই পোকার ঢিবি নিশ্চয়ই তোমরা দেখেছো কি দেখো জানি না, একটা মাটির একটা এরকম ঢিবি তৈরি করে ফেলবে উই পোকা। তো যখনই দেখবে সে কি করবে, একটা গাছের ডালকে ভাঙবে, যেটাকে সে ফিশিং টুল হিসেবে ব্যবহার করবে। এইসব কথাগুলো কিন্তু উল্লেখ করতে হবে, ফিশিং টুল। সেই ফিশিং টুলটি ইউজ করলো। এবারে সে কি করবে, উই পোকার ঢিবিতে, ধরো মনে করো এটা উই পোকার ঢিবি, এবারে সে কি করবে, সেই উই পোকার ঢিবিতে এক জায়গায় এরম ফুটো করে সেই কাঠিটা এরম ভাবে রেখে দেবে। এখন কি হবে, উই পোকাটা এই কাঠি বেয়ে বেয়ে তো উপর দিকে উঠবে, উপর দিকে সে ধরে ধরে খাবে। তো এই হচ্ছে উই পোকার শিকার। এটাতে একটা আচরণগত অভিযোজন। বাদামের খোলা ভাঙা। বাদামের খোলা ভাঙা, যখনই উই পোকা শিম্পাঞ্জি যখন কোনো বাদাম পাবে, সে কি করবে দেখো, সেই বাদাম বা নারকেল, অনেক মানে বানর বা একেও দেখতে যে নারকেল এরকম ঠুকতে দেখেছিস তো, ঠিক সেম ভাবে শিম্পাঞ্জিও করে কি, যখন কোনো একটা পায়, সে কি করে, একটা পাথরকে ব্যবহার করে। যে একটা পাথরকে ব্যবহার করে নেহাই হিসাবে, আর একটা পাথরকে ব্যবহার করে হাতুড়ি হিসাবে। মানে ধর একটা পাথরকে এরকম নিচের দিকে রাখে, তার উপরে বাদামটাকে রাখে, আর একটা পাথর দিয়ে এই বাদামটার উপর আঘাত করে। ঠিক আছে, আঘাত করলে কি বাদামটা ভেঙে যাবে, বাদামটা ভেঙে গিয়ে তার ভিতরের জিনিসটা সে খাবে। তাহলে এইটা হলো কি, এটা হলো বাদামের খোলা ভাঙা। এটা হচ্ছে একটা আচরণগত অভিযোজন। ভেষজ ঔষধি ব্যবহার। শিম্পাঞ্জি এমন কিছু গাছের পাতার জানে, যেটা কি করে তাদের কোনো অসুখ করলে সেই অসুখগুলো সারাতে পারে। তাহলে ভেষজ ঔষধি ব্যবহার তারা জানলো। এরকম বলছে দেখো 19খানা ভেষজ ঔষধি পাতা, গাছের পাতা তারা ব্যবহার সম্বন্ধে তারা জানে। লাস্ট আমরা যেটা পড়বো দেখো, সেই মৌমাছি
মৌমাছির আচরণগত অভিযোজন। তো মৌমাছির আচরণগত অভিযোজনের মধ্যে আমরা প্রথম পড়বো মৌমাছিদের বার্তা আদান প্রদান। দেখো বার্তা আদান প্রদান মানে কি, যেমন দেখো আমাদের কোনো কিছু কথা বলতে গেলে আমরা যেমন কথার মাধ্যমে আমরা জিনিসটাকে বোঝাই, তো মৌমাছিরা তো আর কথা বলতে পারে না। তো মৌমাছিদের বার্তা আদান প্রদান বলতে মৌমাছিদের দুটো নৃত্য দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি মৌ নৃত্য। এটাই তাদের বার্তা আদান প্রদানের এক হচ্ছে মাধ্যম। ঠিক আছে, এই মৌ নৃত্য হচ্ছে দু প্রকারের আছে, এক হচ্ছে রাউন্ড ড্যান্স আর একটা হয় কি ওয়াগল ড্যান্স। ঠিক আছে, এই যে মৌ নৃত্য, সেই মৌ নৃত্য আবার দুভাবে আছে, এক হচ্ছে ওয়াগল নৃত্য আর একটা বলছে যে রাউন্ড। কি বলছে দেখো, বলছে যে মৌমাছি যখন কোনো খাদ্যের সন্ধান পায়, মৌমাছি বাসা বানিয়েছে, এবার খাদ্য খুঁজতে বেরিয়েছে, যখনই কোনো খাদ্যের সন্ধান পায় সে এবার মৌচাকে ফিরে আসে। মৌচাকে ফিরে আসে তো অন্য সঙ্গীদের জানাতে হবে যে আমি সেখানে একটা খাদ্য পেয়েছি, সবাই মিলে সেখানে যাবে। এবার সেটা জানাবে কিভাবে, সেই জানানোর মাধ্যমটা হচ্ছে এই মৌ নৃত্য। এবার সে এই মৌ নৃত্য দু রকম দেখাতে পারে, এক ওয়াগল নৃত্য দেখাতে পারে আর দুই রাউন্ড ড্যান্স দেখাতে পারে। তো বলছে যে স্কাউট মৌমাছিদের মৌ নৃত্য থেকে ফোরেজাররা তিন রকমের তথ্য জানতে পারে। এক মানে এই যে এদের এই যে নৃত্যগুলো করবে, নৃত্য প্রদর্শন করবে, সেই নৃত্য প্রদর্শন থেকে মৌমাছিরা তিনটে বার্তা জানতে পারে। এক, মৌচাক থেকে খাদ্য উৎস কতটা দূরে আছে, কোন দিকে আছে, এবং খাদ্যের ঘ্রাণ মানে খাদ্যটা কতটা পুষ্টিকর কতটা কি সেটা সম্বন্ধে তারা জানতে পারে। তো দেখো বলছে যদি খাদ্যের উৎস যদি দূরে হয়, মৌচাক থেকে যদি দূরে হয় অর্থাৎ 100 মিটারেরও দূরে দেওয়া আছে কি, খাদ্যের উৎস যদি দূরে হয় তখন কি হবে, তখন মৌমাছিরা কিরকম নৃত্য প্রদর্শন করে, যেটা হচ্ছে বাংলার 4 আর ইংরাজির 8। নৃত্যটা কি বলছে, ওয়াগল নৃত্য হচ্ছে ইংরাজির কি 8 আর বাংলার 4। এটাকেই বলা হয় কি ওয়াগল নৃত্য, এবং এর মাধ্যমে মৌমাছিরা জানতে পারবে যে মৌচাক থেকে খাদ্য উৎসটা কতটা দূরে আছে। দ্বিতীয় আরেক ধরনের নৃত্য বললাম, সেটা কি রাউন্ড ড্যান্স। সেই রাউন্ড ড্যান্স কিরকম দেখো, যদি মৌচাক থেকে খাদ্য উৎস কাছে হয় অর্থাৎ 100 মিটারের মধ্যে যদি হয়, তখন কি হবে, তখন তারা মৌচাকে এসে এক ধরনের নৃত্য প্রদর্শন করে যেটাকে বলে রাউন্ড ড্যান্স। সেটা কিরকম, সেটা দেখতে অনেকটা এরকম গোলাকার রাউন্ডের মতন নিশ্চয়ই হবে, তাই তো, তাই এটাকে রাউন্ড ড্যান্স বলছে। তো এইটা থেকে কি জানতে পারবে যে মৌচাক থেকে খাদ্যটা কতটা দূরে আছে। তাহলে এইটা ছিল আমাদের মৌমাছির আচরণগত অভিযোজন।